ঠিক কতদিন আগে পেট ভরে ভাত খেয়েছি সেই কথা মনে পড়ে না। অথচ আমার মস্ত বড় সংসার, প্রতিদিন নিয়ম করে ৩ বেলা হেসেলে রান্না চাপাই। ৪-৫ কেজি চাউলের ভাত প্রতি বেলায় ফুরোয়। সবার খাওয়া শেষ হলে আমার হেসেলের পাতিল ঘেটে কতদিন দুমুঠো ভাত জুটে না। আবার কতদিন ভাগ্য করে পুরা ভাত জোটে। এত এত পদের তরকারি ভাজি রান্না নিজ হাতে শেষ করেও কখনো এঁটো ঝোলের বাইরে আমার পাতে একখণ্ড মাছ পড়ে না। জানো সাদাজ, আমিও মাছ খাই। ওই যে অবুঝ শিশু দেখেছ কখনো মাছ খেতে গিয়ে উগড়িয়ে ফেলে দিতে কেমন গা ঘিন ঘিন করে ওঠে? সেই দৃশ্য দেখলে স্বাভাবিক মানুষ পাশে থাকলে বমির ভাবও হয়। আমি সেই মাছ খাই। কোনোদিন গতরাতের পান্তা ভাতে মরিচ পেঁয়াজ ডলে গোগ্রাসে গিলে উঠি। জানো সাদাফ, আমি তোমায় ভীষণ ভীষণ মিস করি। এই কষ্ট আমি সয়ে উঠেছি, কিন্তু তোমায় আমি ক্ষণে ক্ষণে অনুভব করি। সাদাফ অনামিকার করুণ আকুতি মিনতি শুনে ১ বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসেছে সাদাফ। নেহাতি কয়েক দিনের ছুটি, আবার ফিরে যেতে হবে। এই ১ বছর মোটেও একটি বছর নয়। প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিট প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকার কষ্ট ব্যাখ্যাহীন। সাদাফ দেশে এসেছে আজ ২ দিন। অনামিকার দেখা কেবল গভীর রাতেই পেয়েছে সাদাফ। আজ এত বড় বাড়ি খুঁজতে খুঁজতে শেষে হেসেলে খোঁজ পায় সাদাফ। হঠাৎই অনামিকার এমন ছাইরাঙা কাপড়, গালে কালি দেখে বিচলিত হয়ে তাকায়। এই অনামিকা তো গতরাতের সাজসজ্জার ভূষণে অনামিকা নয়। এই অনামিকা বড্ড অচেনা, শুকনো, রোগা, দাসীর মতো। সাদাফ এগিয়ে এসে অনামিকার পাশে বসে। হঠাৎ কারো উপস্থিতিতে অনামিকা পিছন ফিরে দেখতেই ওর বুক ধরাস করে ওঠে। ভোতা অনুভূতি আন্দোলিত হয়ে চোখের কার্নিশে গাঢ় মুক্তোর দানার ন্যায় চিকচিক করে। অনামিকা ভয় পায়, সাদাফ ভুল বুঝবে না তো? এমন অবস্থায় দেখে বাকি সবার মতো ছেড়ে ছুঁড়ে ফেলে দিবে না তো? অনামিকা ব্যস্ত হাতে খুন্তি দিয়ে মাছের পিচ উল্টে পাল্টে দেয়। সাদাফ ঠায় বসে রয়। সাদাফ সূক্ষ্ম গলায় অনামিকার দিকে প্রশ্নবিদ্ধ করে, গতরাতে আমার কাছে তুমিই তো গিয়েছিলে, তাই না? তুমিই তো আমার অনামিকা, তাই না? অনামিকা ক্ষান্ত হয়ে উঠতে পারে না। গলা ধরে আসে, বুকটা কেঁপে ওঠে। অনামিকা ফুপিয়ে ওঠে। সাদাফ এগিয়ে এসে বুকে আগলে নেয়। অনামিকা নাক টেনে টেনে বলে, আমি ভালো নেই সাদাফ, আমি তোমাকে ছাড়া ভালো নেই। ওরা আমায় অনামিকা হয়ে থাকতে দেয় না। আমার দুটো উড়ন্ত চঞ্চল ডানা কেটে আমার সব ধূলিসাৎ করে দিয়েছে। আমার এই হেসেল ছাড়া কোথাও উচ্চবাচ্য করার মতো অবস্থান নেই। ওরা তোমাকে দেখাতে চায় না আমার প্রতিদিনের কাজকর্মকে, তাই রাতেই যাই, ওরাই সাজিয়ে দেয়। জানো সাদাফ, যেদিন শুনলাম তুমি দেশে ফিরবে সেদিন থেকে আমি এই হেসেলে কতবার আনন্দে কান্না করেছি জানা নেই। দেখো, দেয়ালের ওপাশে দিন গুনেছি, কল্পনায় কত শত ভাবনা এঁকেছি। অন্তত ওই দিনগুলো আমি তোমার সাথে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবো। দেখো আমার কি ভাগ্য। অনামিকা চোখ মোছে, স্বাভাবিক হয়। চুলোর দিকে এগিয়ে ফির খুন্তি দিয়ে মাছ উল্টে সাদাফের উদ্দেশ্যে বলে, তুমি চলে যাও, কেউ তোমায় দেখে নিলে বিপত্তি হবে। রাতে কথা বলবো, আজকে একটু জেগে থেকো প্লিজ। জানি না কখন কাজ শেষ হবে, কখন যেতে পারবো, কিন্তু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সাদাফ বুঝে ওঠে না কি করবে ও এখন। যেই বাড়িতে অনামিকা রাজরানীর মতো থাকবে সেখানেও প্রতিনিয়ত হেসেলে কেন? সাদাফ দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া জানাতে চায়, কিন্তু বাড়ির ভিতরের খবর জেনে নেওয়াটাও অধিক জরুরি। সাদাফ নিজেকে শান্ত করে, নিজের মনকে শীতল করে, কিন্তু পরিস্থিতি মেনে নিতে পারে না। দোতলার পুরনো ঘরটায় সাদাফের মায়ের শেষ স্মৃতিগুলো জমানো ছিল, কিন্তু ১ বছরের ব্যবধানে সেখানটায় সব পাল্টে রেস্টরুম বানানো হয়েছে। অনেকে আবার সেখানটায় রাতভর জমিয়ে টিভি দেখছে আর আড্ডা দিচ্ছে। সাদাফ নিজের বাড়ির অস্তিত্ব খুঁজে পায় না। কেবলই মনে হয় ইট পাথরগুলো দাঁড়িয়ে আছে আগের মতো, আর কিচ্ছুটি ঠিক নেই। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বড় আব্বুর ঘরের দিকে যায়। সেদিকেও আধুনিকতা, পুরনো দিনের আভিজাত্য নেই। এত কিছুর ভিড়ে কেবল বাড়িটাই পুরনো রয়ে গিয়েছে। কবে না এটাও বদলে যায়। সাদাফ অনাকাঙ্ক্ষিতভাবে ফিচলে হাসে। সাদাফের সাক্ষাৎ পেয়ে নান্নুর আবেগ আপ্লুত হয়ে ওঠেন। স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। এই গরমেও আপাদমস্তক কম্বলে ঢাকা। সাদাফ এগিয়ে এসে পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, গরম লাগছে না বড় আব্বু?
শরীরের শক্তি সামর্থ্য তো হারিয়েছেন, তার ওপর বাকশক্তিও লোপ পেয়েছে। আস্তে কথা বললে শুনতে পান না, কথা বললেও আউড়িয়ে আসে জড়তায়, জিহ্বা ভার হয়ে গিয়েছে কিনা। উনি ইশারায় কোনো রকম বুঝালেন সাদাফকে। সাদাফ তবুও নিজেকে অনুভব করাবার জন্য নিজেই অনেকক্ষণ কথা চালিয়ে নেয়। আচমকা বৃষ্টিতে হেসেলে ঘরে বৃষ্টির বড় বড় ছাট এসে পড়ছে। অনামিকা শাড়ির আঁচল কোমরে গুঁজে জানালার শিক তুলে দেয়। তাড়াহুড়ো করেও বেশ রাত হয়ে গিয়েছে। গোসল সেরে নিজেকে তৈরি করতে গিয়েও খানিক সময় পার হয়েছে। তার ওপর বৃষ্টি এসে কাজ আরও বাড়িয়ে দিয়েছে। অনামিকা ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। সাদাফের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারবে না, আর সকাল হয়ে যাবে ভেবেই বুকটা হাহাকার করে উঠল। 2 ঘন্টা নাকি 3 ঘন্টা আছে আর ভোর হতে, হয়তোবা তারও কম। অনামিকা আন্দাজ করে মুখ ফুলিয়ে রাখে। জানালার শিক খুলে একটু ভিজিয়ে বাইরে উকি দিয়ে বৃষ্টির ছোঁয়া পেতেই আনমনে খেয়াল হয়, এই বৃষ্টি যদি আরেকটু বেশি সময় নিয়ে হয় তাহলে আর বাড়ির মানুষ শীঘ্রই উঠছে না, বেলা করে উঠবে। হঠাৎ বিকট শব্দে ভাঁজ পড়ায় অনামিকা চোখ মুখ খিঁচে দাঁতে দাঁত চেপে রাখে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে উঠোনের পেঁপে গাছগুলো। থর থর করে কাঁপছে পুরনো খাম। টানা বৃষ্টি হলে মন্দ হয় না। অনামিকা কষ্ট ভুলে উঠে একটুখানি সুখেই। পেটে একটা দানাও পড়েনি। একটু আগেও গোসল করতে গিয়ে পেটের নাড়ি ভুড়ি প্যাচ লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি অক্কা পেয়ে যাবে অনামিকা। অথচ এই মুহূর্তে সে কথা মনে নেই। মনে নেই সারা দিনে এত এত কাজ সেরে শরীর কতটা ক্লান্ত হয়ে আছে। মনে নেই বেগুন ভাজতে গিয়ে হাতের পুড়ে যাওয়া অংশের অসহ্য জ্বালা। মনে পড়ছে না দুপুরের খাবারের কমতি পড়ায় ছোট মায়ের অকথ্য ভাষায় গালাগালি। সব নিমিষেই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে যেন। অনামিকা বৃষ্টির তালে টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজে গুনগুনিয়ে ওঠে। দেয়ালের যেখানটায় দিয়াশালাই আছে ওখান থেকে এক কাঠি তুলে মোম জেলে চাল কুমড়ার খোসায় তেল লাগিয়ে পুড়ে নেয়। তারপর মনের আনন্দে সরু চাখে পুড়ে যাওয়া কালি আলতোভাবে মেখে নেয়। বাকি পুরা অংশটুকু দিয়াশালায় পাশেই রেখে আয়নায় নিজেকে একবার দেখে অনামিকা। নিজেকে একটু দেখেই লজ্জায় চোখ নামিয়ে নেয় অনামিকা। গতকালকে সবাই ধরে বেঁধে এর থেকেও বেশি সাজিয়ে দিয়েছিল। ঠোঁটে লাল রাঙা লিপস্টিক দিয়েছিল, হাতে চুড়ি ছিল। আজ ওসব কিছুই নেই। বৃষ্টির জন্য হয়তো ওসবের কথা আজ কারো খেয়ালেই নেই। নয়তো ভেবেছে এত কাজ আজ রাতে হয়তো শেষ হবে না। থাক, এখন ভেবে দরকার নেই। এতক্ষণে সবাই গভীর ঘুমে কিনা। অনামিকা লম্বা লম্বা পা ফেলে সাদাফের রুমের সামনে এসে দাঁড়ায়। দম নেয়। দরজায় টোকা দেয়। সেই টোকায় তৈরি আওয়াজ বৃষ্টির শব্দেই মিলিয়ে যায়। অনামিকা একটুখানি ঘাবড়ায়, আশপাশ চোখ বুলায়। রাত তো কম হয় নাই। সাদাফ কি ঘুমিয়ে গেছে? অনামিকা আবার টোকা দেয়। না, কোনো রকম সাড়া শব্দ নেই। অনামিকা দরজার দিকে ঝুঁকে পড়ে একবার জোরে ধাক্কা দিতে ততক্ষণে সাদাফ দরজা খুলে দরজার সামনে দাঁড়ায়। অনামিকা তাল সামলে সোজা হয়ে দাঁড়ায়, নরম গলায় বলে, ঘুমাও নাই? সাদাফ অনামিকার হাত ধরে ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। তারপর সহজ সরল গলায় উত্তর দেয়, বউ ছাড়া ঘুম আসে? তার উপর প্রকৃতির শীতল হাওয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। অনামিকা পলকহীন চোখে চেয়ে থাকে। সাদাফ মশারি টেনে ফ্লোরে টুল পেতে বসে। অনামিকা খেয়াল করে ওর হাতে ভাতের থালা। বেগুন ভাজি দিয়ে ভাত মেখে সেখানে ইলিশ মাছের ডিম ভেঙে নিয়ে বড় লোকমা করে অনামিকার দিকে ইশারা করছে। অনামিকা ব্যস্ত গলায় পরপর বলে, আমি খেয়েছি সাদাফ, ভাতের থালা এই রুমে কেন? তুমি এগুলো কই থেকে আনলে? কেউ দেখে নাই, নাকি তুমি খাও নাই? সাদাফ ধমকের সুরে বলে, বসো। অনামিকা চুপটি করে বসে। সাদাফ লোকমা তুলে দেয় অনামিকার মুখে, তারপর নিজে খায়। অনামিকার খেতে গিয়ে গলায় আটকে যায় খাবার। এত ভালোবাসা, এত শান্তি, এত সুখ, এত আনন্দ কোন জায়গায় অনামিকা লুকিয়ে রাখবে? কোথায় লুকায় রাখলে কারো চোখে পড়বে না? অনামিকার গলা ধরে আসে, চোখের জল বাধা মানে না। বুকের ভেতর ছোট্ট হৃদয়টা কেঁপে উঠে। অনামিকা সাদাফের কাছে ঘেঁষে বসে। সাদাফ পরপর লোকমা তুলে দেয় অনামিকার মুখে। খাওয়া শেষে সাদাফ যত্ন নিয়ে অনামিকার ঠোঁট পরিষ্কার জল দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলে, কাজল চোখটা কি করেছ? একবার দেখবে আয়নায়? যার জন্য সেজেছ তাকে তো দেখতেই দিলে না। এখন একটু থামো, বাকিটুকু আমার জন্য রাখো। অনামিকা ব্যস্ত হাতে চোখ মুছে। সাদাফ হালকা হেসে অনামিকার চুলগুলো বিনুনি করে তাতে গোলাপ গুজে দেয়। অনামিকা তখনকার কথাগুলো বলার জন্য উদ্যত হয়, কিন্তু সাদাফ থামিয়ে দেয়।
অনামিকার কানের কাছে ফিসফিস করে বলে, বিয়ে করেই দূর দেশে চলে গিয়েছি। আজকে দেশে আছি 3 দিন। আমার বউয়ের এত কাছে থেকেও আমি বাসর করতে পারতেছি না। তোমার কি মায়া হয় না অনামিকা? অনামিকা গোল গোল চোখ করে তাকায়। বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু বিয়ের আগে প্রেম ছিল 5 বছর। ওই 5 বছরে রোম্যান্টিক বিষয়টার মতো ছিটে ফোটাও সাদাফের মধ্যে দেখেনি অনামিকা। কখনো ওর চোখে কামনা ছিল না, কখনো চিন্তাতেও আসে নাই সাদাফ কি দুষ্টুমি করছে নাকি সিরিয়াস অবস্থায় আছে। অনামিকা সাদাফের দিকে খেয়াল করে। সাদাফ অনামিকার দিকে তাকিয়ে আগের মতোই বলে উঠে, আশ্চর্য হচ্ছ কেন? সেজেগুজে আসছ প্রতিনিয়ত, কিন্তু সেজেগুজে কাউকে ঘায়েল করে দিচ্ছে সেটা বুঝছ না? অনামিকা ফের অবাক হয়ে তাকায়, চোখ নামিয়ে নেয় লজ্জায়, শাড়ির আঁচল টেনে মুখ লুকায়। সাদাফ হেসে ফেলে, দুষ্ট কথা দূরে সরিয়ে ভীষণ শান্ত গলায় বলে, জানো অনামিকা, এই ভীষণ দস্যি মেয়েটাকে বিদেশের মাটিতে আমি প্রতিনিয়ত কল্পনা করতাম। দেশে এসে হঠাৎ অন্য রূপে দেখে আমার বুকের বাপাসটায় যে ধাক্কা লেগেছে তা আমি এখনও সামলিয়ে উঠতে পারছি না। আমাকে একটু জড়িয়ে ধরবে অনামিকা? বুকের বাপাসটায় একটু মাথা রাখবে? অনামিকা সাদাফের দিকে তাকায়। সাদাফের শান্ত মুখশ্রী অনামিকার হৃদয় তোলপাড় করে দেয়। এই একটুখানি আবদার তৃষ্ণার্ত হয়ে মনটা আহাজারি করে ওঠে। অনামিকা ঝাঁপিয়ে পড়ে সাদাফের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে মানুষটাকে। সাদাফ ওভাবেই বিছানায় গায়ে লিয়ে দেয়। ভীত চোখে ঢোক গিলে মাথা নত করে দাঁড়াল অনামিকা। ঘড়িতে কয়টা বাজে কে জানে। উঠোনের রোদের যে তীক্ষ্ণ ঝাঁঝ, সেই ঝাঁঝে লঙ্কা পুড়ে ভর্তা বানানো যাবে। অনামিকা আপাতত ছোট মায়ের সামনে দাঁড়িয়েই সেই ঝাঁঝ উপলব্ধি করতে পারছে। শরীর অসহনীয় আতঙ্কে কাঁপছে। হাতের তালু কচলাতে কচলাতে অনামিকা মিয়ে যাওয়া গলায় বলে, বড্ড ভুল হয়ে গিয়েছে ছোট মা, দয়া করুন, আমি কিছুক্ষণের মধ্যেই নাস্তা তৈরি করে ফেলব। এই একটিবার আমাকে মাফ করুন ছোট মা। ফরিদা রক্ত লাল চোখে অনামিকার দিকে তাকিয়ে থাকেন। অনামিকা ঘাবড়ে যায়। হঠাৎ বকাবকি গালাগালি না দিয়ে এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন তিনি? আজ কি বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে? অনামিকার ছোট্ট হৃৎপিণ্ড ধুকপুক করে ওঠে, পায়ের তলার ঘাম ছুটে যায়। ফরিদা কাট কাট গলায় অনামিকার রগে রগে ভয় ঢুকিয়ে বলে উঠে, কয়টা বাজে এখন? নাস্তা বানাবি নাকি দুপুরের খাবার? গরম খুন্তির ছাঁচ পিঠে পড়লে বুঝবি কত ধানে কত চাল হয়। মুখ চালানোর সাহস করলে এরপর জিভ টেনে ছিঁড়ে নিব। নর্দমার নোংরা কোথাকার। বাড়ির সাহেবের সাথে পীড়িত করেছিলি বলেই পার পেয়েছিস। ছি, তোকে দেখে অপঘিন্নায় নাক বন্ধ হয়ে আসে আমার, গা গুলিয়ে উঠে। কি হয়েছে ছোট মা? সাদাফের গলা শুনে জিভে কামড় দিয়ে মনে মনে আল্লাহর নাম জপতে থাকেন ফরিদা। সাদাফ কি শুনে নিল কথা? ফরিদা আশঙ্কায় ভীত হয়ে পড়েন। অনামিকা ভাসতে থাকা টলটলে চোখের জল মুছে তড়িঘড়ি করে স্বাভাবিক হবার চেষ্টা করে। অনামিকা সাদাফকে দেখাতে চায় না দিনের পর দিন হয়ে আসা এমন জঘন্য ব্যবহার। অনামিকা শঙ্কিত হয়ে তাকায় দুয়ারে। মনে মনে ভাবে, এসব সাদাফ না জানুক, এসবের সাথে ওর কখনো কোনো দিনও পরিচয় না হোক। সাদাফ যে অনামিকার দুঃখ অপমান অপবাদ সইতে পারবে না, ওর যে প্রতিবাদ করার শক্তিও নেই। এরা বাড়ির সব এক পেট। আম্মা বাবা বেঁচে থাকলে আজকে সাদাফের এই দিন দেখতে হতো না। এই বাড়ির রাজত্ব করবার অধিকারও তুলতে পারত না। বাড়ির দখল তো নিয়েছেই, সাদাফের সম্পত্তির দিকেও চষে খাওয়ার লোভ হয়েছে এদের। অনামিকা এই সব সহ্য করতে পারে না, ভেতরে ভেতরে গুমরে শেষ হয়ে যায়। কার কাছে বলবে এই কথা? কেউই সাদাফের ভালো চায় না। শার্টের হাতা কুনোই অবধি ফোল্ড করতে করতে ফরিদার সামনে এসে দাঁড়ায় সাদাফ। কি হয়েছে ছোট মা? পুনরায় বলে। অনামিকার দিকে একবার তাকায় সাদাফ। ফরিদা না চাইতেও এক গাল হেসে বলেন, তেমন কিছু না বাবা, তুমি কোথাও বেরোচ্ছ বুঝি? সাদাফ কপালে লেপটে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল, হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। বাড়িতে আর কতক্ষণ বসে থাকা যায় বলো? একটু ঘুরোঘুরি করি, বন্ধুবান্ধব সবাই আছে। ফরিদা খুশি হলেন কিনা বোঝা গেল না। তিনি সাদাফের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ যাও বাবা, বাড়িতে পুরুষ মানুষ থাকলে নাকি দম বন্ধ হয়ে আসে তাদের। উনি এক প্রকার জোর করেই হো হো করে হেসে বললেন, দেখো না তোমার ছোট বাবাকে, সেই সকালে বেরিয়ে যায়, আসে রাতে, তার নাকি বাড়িতে দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, ফাঁপড় লাগে। উনার কথার জের ধরে সাদাফও হাসল, পর বলল, অনামিকা তৈরি হও। অনামিকা চকিত তাকালো। কি বলছে সাদাফ? তৈরি হব মানে কিসের জন্য? অনামিকা কচ্ছপের মতো ধীর হয়েই বোকা চাহনিতে তাকিয়ে থাকে। সাদাফ পর 2 বার রিপিট করে, তৈরি হও অনামিকা, দ্রুত যাও।
ফরিদা অবাক চোখে চেয়ে দেখে, একবার সাদাফকে তো একবার অনামিকাকে। তারপর বলে, ও কেন রেডি হবে? তার চেয়ে বরং তুমি শৈলী, রদু ওদের নিয়ে যাও। ওরা ঘুরতে ভীষণ পছন্দ করে। তোমার ছোট বাবা কড়া বারণ করেছে দেখে ওরা তো বেরোতেই পারে না। তুমি বরং ওদের নিয়ে ঘুরে এসো। অনামিকা তো ঘরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ও তো বাইরেও যায় না। কত বলি আয় একটু ঘুরে আসি, না হা, সে দিব্যি সুখেই আছে, ঘরেই থাকবে। ফরিদা মিষ্টি হেসে পরপর ডেকে উঠলেন, কই রে শৈলী, রদু, এদিকে আয়, তোর ভাইয়া তোদের ঘুরতে নিয়ে যাবে। কই রে? সাদাফ গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলে উঠে, ওদের অন্যদিন সময় করে নিয়ে যাব, আজ অনামিকা যাবে। আর আমাদের জন্য রান্না করতে বারণ করছি মা, আমরা বাইরে থেকে খেয়ে আসব। ওনার সাথে কথা শেষ হলে সাদাফ অনামিকার দিকে ইশারা করে। অনামিকা ইতস্তত করে, বিড়ম্বনায় পড়ে যায়, যাবে নাকি যাবে না। এমনিতেই যে বাক্যগুলো শোনা হয়েছে, এখন কি তার মতের বিপরীতে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে? অনামিকা ফরিদার দিকে তাকান। বেচারি সাদাফের সামনে ইনিয়ে পিনিয়ে কত কথা বলেই হাসছে, কিন্তু ভেতরে ভেতরে যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তা বড্ড বুঝতে পারছে অনামিকা। আর এই গরম ছাই যে উনি অনামিকার শরীরে যে কোনো সময় সুযোগ পেলেই বর্তাবেন, তাও অনামিকা হাড়ে হাড়ে জানে। অনামিকার চুপটি মেরে দাঁড়িয়ে থাকা দেখে সাদাফ ধমকে ওঠে। সেই ধমকে ফরিদা কেঁপে ওঠেন। অনামিকা তাল বেতাল পায়ে দৌড়ে যায় ঘরে। ফরিদা শেষবারের মতো হেসে বলেন, তোমাকে তো বললামই ওর বাইরে যেতে কত শত বাহানা, ওর ঘর পছন্দ, তুমি তো শুনলেই না। আমি বলি কি শৈলী ওদের ডাকি? সাদাফ ওসবে আগ্রহ না দেখিয়ে বলল, আসি। কেমন? দোতলার সাদাফের মায়ের স্মৃতিবিজড়িত ঘরে বাড়ির সকলে আড্ডা বসিয়েছে। মানুষের সমাগমে ৮-৬০ ফ্লোর। কেউ ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে, কেউ বা সোফায় পায়ের ভাঁজে পা গুটিয়ে। আড্ডার বিভিন্ন টপিক থাকলেও মূলত তখনই আড্ডা জমে উঠে যখন ফরিদা নাক সিটকে অনামিকার ব্যাপারে বলেন, ন্যাকা ষষ্ঠী, আজকাল তো নায়র যাচ্ছে, ঘুম থেকে বেলা করে উঠছে, রান্নাবান্নায় তার মন নেই, আজকের খাবারই তো শৈলী শাওন অনলাইন থেকে অর্ডার করে আনলো, তোরা কিছু কর তো, আমার এসব ভালো লাগছে না, দেখলেই গা পিত্তি জ্বলে যাচ্ছে। ওই মেয়েকে তো আমি শিক্ষা দিবই, কিন্তু এখন রান্নাবান্না উচ্ছনে গেলে আমরা খাবো কি? সাদাফের সামনে তো ওর টিকিটাও ছোঁয়া যাচ্ছে না। ইদানিং সাদাফ হেসেলেও ঘুরোঘুরি করছে। নীলুফা ইয়া বড় হাঁ করে সেকি সেকি বলে সুর তুলে বলেন, তুমি কিছু বলনি বড়? ওরে সাদাফের সামনে কেন বলবে? আড়ারে নিয়ে জম্পেশ করে ২-৩ ঘা লাগিয়ে দিবে। সাদাফ আসার পর থেকা আমার সামনে এখনও পড়ে নাই, নয়তো আচ্ছা মতন লাগিয়ে দিতাম। নীলুফার কথায় বিরক্তি প্রকাশ করে শাওন। এই একজন মানুষকে ২ চোখে সহ্য করতে পারে না শাওন। না কথা সহ্য হয়, না মানুষটার ছায়া। কিভাবে যে আম্মা এসব সহ্য করে শাওন ভেবে কুল কিনারা পায় না। নীলুফা ফরিদার আপন ছোট বোন। ফরিদার নিজের স্বামীর সাথে পরকীয়ায় জড়িয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেন। যেদিন ফরিদা এই কথা নিজের স্বামীর মুখে শুনলেন, সেদিন থেকেই তিনি নিরুত্তর, কোনো প্রকার টু শব্দ করেন নাই। কিন্তু এই এত বড় সত্যি শাওন মেনে নিতে পারে না। মায়ের প্রতি বাবার অন্যায়ের বিরুদ্ধে তীব্র ঘৃণা জমে আছে ওর মনে। নীলুফা শুরুতে কথায় কথায় শৈলী, রদুর গালে জোরে টিপে ব্যথা দিত। এখন শাওনের বর্তমানে সেই সুযোগ পায় না। শাওন আচ্ছা করে ঝেড়ে অপমান করতে ২ বারও ভেবে দেখে না। এবারও ঠিক তাই করল। আপনার মুখে কি ভালো কথা আসে না, নাকি আপনার কবুতরের মতো পিত নাই? কতবার বলবো আপনাকে, আমাদের বাড়ির কোনো সদস্যের ওপর বিন্দুমাত্র নাক আপনি গলাবেন না। মুখে কুলু পেটে থাকবেন, নয়তো ভালো হবে না। নীলুফা থেমে গেলেন, একবার ঠোঁট বেঁকে ভ্যাংচি কাটলেন, মনে মনে ঝাড়লেনও হয়তো। শৈলীর পায়ে ঝিঝি ধরায় বড় বাবার ২ মেয়ের মধ্যে বসে বলল, বাদ দে ভাইয়া, আম্মু কিন্তু ঠিকই বলেছে, এত রান্না কে করবে? ঘরের কাজও তো কম নয়। এই কদিনের জন্য হেল্পিং হ্যান্ড খুঁজতে গেলেও বড় অঙ্কের নোট গুনতে হবে। বাবার তো চাকরি নেই, বড় বাবা প্যারালাইজড। আমাদের মাঝে কেউই চাকরির জন্য প্রাপ্তবয়স্ক নয়। এই যে আমাদের মাঝে বড় বাবার ২ মেয়ে, তুর্না আর পূর্ণা আপু, কেবল পড়াশোনা শেষ হবে, এখনও ১ বছর বাকি। আমাদের তো আরও দেরি, তাই ওসব বড় অঙ্কের নোটের দাট আমাদের নেই।
সাদাফ ভাইয়াই একমাত্র ভরসা, টাকা পয়সার দিক দিয়ে আমাদের ওস্তাদ, আর ওর বউ রান্নায়। কিন্তু এখন দুজনেই কাছাকাছি আছে, কারোর ওপরেই আমাদের কর্তৃত্ব এখন চাইলেও ফলাতে পারব না। তাহলে আমাদের এখন সেকেন্ড অপশনটা কি হবে? আমাদের তো চলতে হবে ভাই, পরের বিষয় পরে, না হয় কেবল আম্মু ওরে শাস্তি দিবে নাকি কি করবে সেটা পরে। সাদাফ ভাইয়া তো আর এক্ষুনি মালয়েশিয়া ব্যাক করছে না। তুর্না এক প্রস্তুর ভেবে বলল, নীলুফা আন্টি এই কয়েকদিন রান্না করুক, উনি তো শুয়ে বসেই দিন নেন, আমাদের মধ্যে তিনিই তো এক প্রকার আইসি মানুষ। নীলুফা তড়াক করে তাকালেন, তুর্নর কথায় ছ্যাত করে উঠে বললেন, আর কেউ তো এই কথা কওয়ার সাহস পায় না, তুমি কেডা আমারে কওয়ার, আমি শুইয়া বৈশা দিন পার করি, রুমন আসুক আজকে, তোমার সাহস আমি কমায় দিমু। ফরিদা নাক খিচে বললেন, থামবি নীলুফা, তুর্না ছোট মানুষ, ওর কথা ওর ছোট বাবার কানে দেওয়ার কি দরকার, যা তুই ঘরে যা। নীলুফা রাগান্বিত হয়ে বললেন, ওর পেখম গজাইছে, ওরে শুধরে যাইতে কইও বড় আপা, আমি কিন্তু এত সব মাইনা নিব না। নীলুফা ধূপ ধাপ পা ফেলে ফুসতে ফুসতে সিঁড়ি বেয়ে নিচে নামেন। ফরিদা ফোঁস করে শ্বাস ফেলেন। তুর্না জিত গিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, আস্ত খাটাস বেটি, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, বাবার নাম ধরে কেমনে ডাকে, উনার থেকে বাবা বয়সে কত বড়, বেহায়া একটা। রদু ফিসফিস করে বলে, আসতে বলো আপি, উনি কানে একটু বেশি শোনেন, কই থেকে শুনে দৌড়ে আসবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। পাশের বাড়ির আন্টিজার সাথে কেমন করে দেখো না। পূর্ণা ফরিবার দিকে তাকিয়ে বলে, তারপর কিভাবে কি ভাবছ ছোট মা? ফরিদা টিভির দিকে তাকিয়ে থাকেন। হুটহাট তুমি কি যে করে বসছ সাদাফ, আমি কল্পনাও করতে পারছি না, এভাবে বাড়ি থেকে বেরোনো কি ঠিক হলো বলো, বাড়িতে কোনো অঘটন না হলে হয়। সাদাফ বড় বড় চোখ করে তাকিয়ে বলে, কানের কাছে এসব নিয়ে আর একবার ঘ্যান ঘ্যান করবে তো তোমাকে এখানে একা রেখে চলে যাব। সাদাফ দম নেয়, ফের বলে ওঠে, আমি যতদিন আছি ততদিন ঘুরব, বেড়াবো, টই টই করব, সিনেমা দেখব, যা মন চাইবে তাই করব, কোনো সমস্যা? অনামিকা দুই দিকে মাথা নাড়িয়ে অবুঝ শিশুর মতো হয়ে বলে, না, কোনো সমস্যাই নাই। তারপর কতক্ষণ ঠিক ওভাবেই চলে যায়। নীরব পথের বাঁকে নীরব হয়ে ওঠে দুজন। অনামিকা, তুমি কি ফুল চেনো? খোলা আকাশের দিকে তাকিয়ে বলে সাদাফ। অনামিকা বেখেয়ালি হয়ে বলে, চিনি তো, কিন্তু কেন? সাদাফ অনামিকার ঠোঁটের দিকে তাকায়, পলকহীন চোখে তাকিয়ে বলে, কি কি ফুল চেনো তুমি? অনামিকা সাদাফের বোকা বোকা কাথায় এক গাল হাসে। বাতাসে উড়ে জ্বালাতন করা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, তুমি বলো। সাদাফ দুহাত বাড়িয়ে অনামিকার কানের পিঠে গুজে রাখা চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর বলে, অনামিকা নামের ফুল চেনো? অনামিকা মিষ্টি হাসে, নীরবে চেয়ে থাকে সাদাফের দিকে। সাদাফ অনামিকার হাত ধরে হাঁকতে থাকে। অনামিকা বিরক্ত হয়ে বলে, চুলগুলো জ্বালাচ্ছে তো, গুজে রাখি? সাদাফ শান্ত গলায় বলে, তুমি কি জানো আমার খুব হিংসা হচ্ছে, ওই চুলগুলো আমি হলে কতবার তোমাকে ছুঁয়ে দিতে পারতাম বলো। অনামিকা সাদাফের দিকে তাকায়, পুরনো স্মৃতি মনে পড়তেই বলে ওঠে, জানো সাদাফ, তুমি একটুও পরিবর্তন হও নাই, আমার আগের সাদাফই রয়ে গেছ। খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে শরীরের শিরশিরে অনুভূতি জাগিয়ে দিচ্ছে। সারাদিন পর গোসল সেরে বিছানায় মাত্রই বসেছে অনামিকা। চুলের পানি পড়ে বিছানার চাদর ভিজে যাচ্ছে। অনামিকা আলগোছে চুলগুলো সামনে এনে শুকনো গামছা জড়িয়ে রাখল। সাদাফ এখনও গোসল সেরে বের হয় নাই। সাদাফের কথা মনে পড়তেই অনামিকার চোখ পড়ল পায়ের চকচকে নুপুরের দিকে। হাঁটতে হাঁটতে পথের বাঁক শেষ হতেই সামনে আসে নদী, পোষনা নদী। স্কুল শেষে সেই পথের বাঁক ধরে কতবার যাওয়া হয়েছে তার হিসেব নেই। আজও সেই পথে সেই চিরচেনা বাঁকে গিয়ে পুরনো কথা মনে পড়েনি। আজ মুহূর্তগুলো ছিল আলাদা, পুরনো দিনের থেকে ব্যতিক্রম, পবিত্র ছোঁয়ার ভালোবাসায় সিক্ত। অনামিকা সেসব মনে করতেই মনোলাজে দুই হাতে চোখ আড়াল করে নেয়। ফ্লোরের দিকে ঝুলিয়ে রাখা পা গুটিয়ে বসে। না চাইতেও কল্পনায় ধরা দেয় সেই মুহূর্তগুলো। সাদাফ হাত বাড়িয়ে ডুবো নৌকায় বসালো। নৌকায় উঠতে গিয়ে পানি থই থই করে উঠতেই সাদাফ এক লাফে নৌকায় উঠে অনামিকার পাশে বসল। হঠাৎ পকেট থেকে এক জোড়া নুপুর বের করে অনামিকার সামনে ধরল। অনামিকা ঘাবড়ে গেল না। আজকের দিনটা ভীষণ রকমের অজানা সুখকর মুহূর্তের, আনন্দের, শরতের মেঘের মতো খুনসুটির। তাই অপ্রস্তুত বিষয়ে মোটেও ঘাবড়ে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে অলক্ষীর উপাধি নেয়নি অনামিকা।
সাদাফ ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, তুমি জানতে? অনামিকা মাথা নাড়িয়ে বলল, তোমার প্রেম সাগরে আজ উথাল পাথাল ঢেউ উঠেছে। সেই ঢেউয়ের মাঝে আমি মুখ থুবড়ে পড়ছি বারবার। নিজেকে নতুন করে কিশোরী অনামিকা মনে হচ্ছে। সাদাফ আশ্বস্ত হল, নূপুরের কথা এই মেয়ে জানে না। প্রতিদিনের নিয়ম ভেঙে কয়েকবার অনিয়ম হওয়ায় এখন অনুভূতিরা স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে। সাদাফ হাসল। অনামিকা ভাবল, সাদাফ অতক্ষণ নূপুর ধরে আছে ওকে দেওয়ার জন্যই। অনামিকা হাত বাড়াল। সাদাফ ওর হাতে না দিয়ে সযত্নে পায়ে পরিয়ে দিল। অনামিকা চমকাল, ঈষৎ কেঁপে উঠল। লজ্জায় হাবুডুবু খেয়ে এদিক ওদিক তাকাল। চোখ পিটপিট করে পায়ের দিকে তাকাল। নিজেকে সামলাতে না পেরে লজ্জায় মরে যেতে ইচ্ছে করল অনামিকার। তারপর অনামিকা চোখ খুলল, পায়ের দিকে চেয়ে দেখল আবার। নূপুর জোড়া পায়ের গোড়ালি ছুঁই ছুঁই করছে। ঝুনঝুন শব্দে ঘরটা ভরিয়ে তুলতে মন পিপাসায় তৃষ্ণার্ত হলেও সেই সুযোগটুকু সাদাফ রাখেনি। পায়ে নূপুর পরিয়ে দেওয়ার আগেই সেগুলো খুলে নদীতে ছুঁড়ে মেরেছে। সাদাফ ঘরে আসল। অনামিকার সাথে চোখাচোখি হতেই সাদাফ চোখ রাঙিয়ে তাকাল। সেই চাহনিতে অনামিকা ঠোঁট উল্টে রইল। সাদাফ চুলগুলো ঝাঁকি দিয়ে আলগা পানি ঝেড়ে ক্ষীণ রাগ নিয়ে বলল, বোকার মতো নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলে কেন? সাঁতার শিখতে, নাকি অল্প বয়সে মরার শখ জেগেছিল? সাদাফ অন্যদিকে তাকিয়ে টিটকারি সুরে বলল, মাইয়া মানুষের তো আবার শখের শেষ নাই। অনামিকা অপমান চোখ মুখ খিচে মেনে নিল। উপরে মেনে নিলেও মনে মনে সাদাফকে আচ্ছা মতো ধুয়ে দিল। তোমার জন্যই তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। মাটির নিচে ডেবে গিয়ে লাজ লজ্জার মাথা মাটি পুঁতে দিতে ইচ্ছে করছিল। সামনে নদী ছিল, অত সব কি আর খেয়াল ছিল? আমি তো শুধু তোমার চোখের সামনে থেকে লুকাতে চাইছিলাম। একটু সময়ের জন্য নিজেকে সামলিয়ে নিতে চাচ্ছিলাম। এতে নদীতে লাফ দিয়েছি তাই কি হয়েছে? ওখানে তো আর থই থই পানি ছিল না, জাস্ট কাদাতেই গড়াগড়ি খেয়ে এসেছি। ধুর, অলক্ষী উপাধি না পেলেও বোকা উপাধি ঠিকই লেগে গেল। সাদাফ ফিরতি চোখ রাঙিয়ে বলেও, মনে মনে কি বকছ, সরে বসো। আরেকটু ঘুরোঘুরি করতাম দিলে দফা ফাড়া বাজিয়ে। ভাগ্যিস ওখানে অন্য কোনো লোক ছিল না, তাহলে এক কথায় বলে দিত এই ভদ্র ছেলেটা কি পাগল মেয়ের সাথে সংসার করছে। অনামিকা ঠোঁট উল্টাল, গাল ফুলিয়ে বলল, পাগলও বললে? সাদাফ অবাক হয়ে বলল, আমি কখন বললাম? লোকে বলতো। অনামিকা নাক টেনে কিছু বলতে যাবে, তার আগে সাদাফ শান্ত গলায় বলল, একদম মুখ লুকিয়ে কান্না করবে না। তোমাকে কিন্তু এখনও আমি বকা দেই নাই। অনামিকা শুনল, চুপচাপ বসে রইল। রোদু ভিজানো দরজার আড়ালে শটান হয়ে দাঁড়িয়ে ওদের কথা কান পেতে শুনছিল। ঘরের ভিতর থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল। পূর্ণ আঁকিঝুঁকি কমিয়ে দিয়ে বলল, কি বলছে ওরা? শুনলি কিছু? রোদু সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সাদাফ ভাইয়ের মুডটা ভালো নেই। সাদাফ ভাই ওকে বকছে কোনো একটা কারণে, আর অনামিকা কাঁদছে ফ্যাচ ফ্যাচ করে। পূর্ণ ভেবে বলল, আমার মন বলে ওদের বনিবনা ভালো যাচ্ছে না, নয়তো হুটহাট বলা নেই কওয়া নেই ওকে নিয়ে ঘুরতে যাবে কেন? রোদু পূর্ণ আপুর কথা ভাবল, কিন্তু ওর ছোট্ট মাথায় অত কথার মানে ঢুকল না। পূর্ণ রোদুর হাত ধরে সাবধানে বড় বড় পা ফেলে বলল, চল এখান থেকে, এখন আর কথা বলিস না, ধরা পড়ে যাব, পরে ভেবে দেখভনি সবাই মিলে। আচমকা মনে একটা প্রশ্ন খুঁতখুত করে উঠতেই রোদু জিজ্ঞেস করল, আচ্ছা পূর্ণ আপু, ওরা কাদা দিয়ে মেখে আসলো কই থেকে? অ্যাক্সিডেন্ট করেছিল? না, কাটাছেঁড়ার চিহ্ন নেই তো। শুকনো দিনে কাদা ছোড়াছুড়ি করল কই থেকে? পূর্ণ ফিক করে হেসে বলল, কি জানি বাবা, এই গেও ভূতকে দেখে কেউ ভয় পেয়েই কাদা ছুঁড়েছে কিনা। রোদু পূর্ণ আপুর কথা উপেক্ষা করে বলল, তাহলে সাদাফ ভাই? পূর্ণ অত সব না ভেবে উত্তর দিল, বেচারি বউকে বাঁচাতে গিয়ে ফেসে গিয়েছিল হয়তো। এখন কথা কম বলো তো রোদু। সন্ধ্যা গড়িয়ে রাত হল। সাদাফ উঠে গিয়ে দরজা লাগিয়ে আসতেই অনামিকা মুখ খুলল, আমি বাইরে যাব। সাদাফ অবাক হয়ে বলল, আমি তো ভাবলাম তুমি বোবা হয়ে গিয়েছ, এতক্ষণ মুখে যে কুলু পেটেছিলে। যাক, তাও অবশেষে কথা শুনলাম। অনামিকা অভিমান চোখে সাদাফের দিকে একবার চেয়ে দেখল, তারপর বাইরে বের হল। অন্য দিনের তুলনায় আজকের রাত ঘন কুচকুচে কালো। হাঁটতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে। অনেক দিনের অভ্যেস বিধায় অনামিকা চোখ বুঝেই হাঁটছে। এই অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছুই দেখা যাবে না। হেসেলের সাথে টিউবওয়েল, তার পিছনে বাথরুম, সবাই ওখানেই যাতায়াত করে। পুরনো দিনের শিল্পীদের দিয়ে বিল্ডিংয়ের নকশা করানো হয়েছিল কিনা তাই ঘরের সাথে লাগোয়া বাথরুম এই বাড়িতে নেই। অবশ্য তাতে কারো খারাপ লাগে না কারো।
আগে ভাগেই ঘুমিয়ে যাওয়ার অভ্যেস আছে সবার। শুধু রাত্রি অনামিকাই জেগে থাকে, তাই ওসবে কারো মাথা ব্যথাও নেই। বাথরুম থেকে ফিরে আসার সময় খেয়াল হলো হেসলে কেউ আছে, কেউ শব্দ করে কোনো কিছু করছে। অনামিকা উকি দিয়ে দেখতেই পিছন থেকে কেউ এসে শক্ত হাতে অনামিকার কুনোই ধরল। ক্ষীণ ব্যথায় অনামিকা আহ শব্দ করে উঠল। সেই শব্দ মিলিয়ে গেল অন্ধকারেই। হেসেলে থেকে মোমবাতি হাতে এগিয়ে আসলো নীলুফা। অনামিকার পিলে চমকে উঠল। মোমবাতির আলো অনামিকার হাত ধরে রাখা মানুষটার ওপর পড়তেই অনামিকা ঢোক গিলল। ঠিক সেই সময় কানে ভেসে আসলো সাদাফ ডাকছে। মুহূর্তের মধ্যেই মোম নিভে গেল। দুজন মিলিয়ে গেল অন্ধকারে। অনামিকা ঠাই দাঁড়িয়ে রইল। ওর হাত পা কাঁপছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে। সাদাফ ধীর পায়ে ফোনের ফ্ল্যাশ নিয়ে অনামিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, একটু রাগ দেখিয়েছি বলে অন্ধকারে বের হতে হবে, চলো। সে রাতে ঝড় হলো, আঙিনা জুড়ে তুফান চলল। রাতভর ভারী বর্ষণ। আচমকা বিজলিতে দেখা গেল উঠোনের মাঝে পানি জমে একাকার। উত্তর দিক থেকে আসা দমকা হাওয়ায় ও পাশের এক বেড়া উল্টে গিয়েছে। বাড়ির বাইরে গাছ মরমর করে ভেঙে পড়ার শব্দ। অনামিকার মনেও এই ঝড় স্থায়ী হল। অজানা সংশয়, ভয়, ভীতি ঘিরে ধরল ওর ছোট্ট মনকে। এই সংসার সাদাফার মা রাধিকার, নিজ হাতে নিজের মতন করে গড়া। অনামিকার যেদিন বিয়ে হল সেদিন রাধিকা অনামিকাকে নিজের কাছে ডাকলেন। সেদিনও এই এমনই চড়া বৃষ্টি। বৃষ্টির শব্দে ভরে উঠেছিল জগৎ। অনামিকা এতিম, বাবা মা নেই। থাকার মধ্যে বাবার এক বন্ধু ছিলেন, তার কাছেই ছোট থেকে বেড়ে ওঠা। দাদার বাড়ির ভিটে মাটি ছাড়ার পর সেখানে আর ঠাঁই হয় নাই। এরপর মাতুলে গিয়েও একই অবস্থা। ঘর জামাই তারা রাখবেন না। শেষমেশ কোনো উপায় না পেয়ে মা তার ভাইদের কাছে নিজের প্রাপ্য অধিকারটুকু চেয়েছিলেন। তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মা হুমকির শিকার হন। সে বছরই নিজের কাছের ভাই বোনদের কাছে এমন জঘন্য ব্যবহার মেনে নিতে না পেরে পরপর ৩ বার স্ট্রোক করে অনামিকার মা মারা যান। বাবা একা হয়ে পড়েন। সব চলে গেলেও অনামিকার মা ছিলেন তার আত্মা, শান্তি, সুখ দুঃখের সাথে। অনামিকার বাবা যেন দু চোখে নিঃস্ব দেখেন। তারপর তিনি যতদিন বেঁচেছিলেন বিষণ্ণ মুমূর্ষ ঘুঘুর মতো দিন পার করেছেন। অনামিকা একান্তই সুখ দুঃখের সাথে কখনো পেয়ে উঠে নাই। ছোট সময় থেকেই একের পর এক সব কাছের মানুষকে বিদায় দেওয়া হয়েছে। এতগুলো ধাক্কা পেতে গিয়ে অনুভূতি ভোতা হয়ে গিয়েছে ওর। কারো কাছে দুঃখ প্রকাশ করে ভালো থাকা যায়, কারো কাছে সুখ ভাগ করে নিয়ে আহ্লাদী হয়ে ওঠা যায়, সেই অনুভূতি কখনোই অনামিকার ছোট্ট জীবনে আসে নাই। সমস্ত কিছু নিজের মধ্যে চেপে গিলে বড় হতে হয়েছে। তারপর কৈশোরকালে অক্টোবরের কাশফুল হয়ে সাদাফ চলে আসে। ওই সময়টা ছিল অনামিকার কাছে দুরন্ত ছটপটে পাখির মতো, জঙ্গলে ফুটে ওঠা জীবন্ত ফুলের মতো, বেনুনিতে আটসাট না হয়ে উঠতে থাকা চুলের মতো। রাধিকা সব জেনে শুনে অনামিকাকে ঘরে তুলেছেন। সেদিন অনামিকা রাধিকার পাশে বসে কেবলই মা ডাকার সুখ ফিরে পেয়েছিল। অনামিকার সুখকর তৃপ্তির ডাক শুনে সেদিন রাধিকা অসুস্থ শরীরে ক্ষীণ হাসলেন। অনামিকার মাথায় হাত বুলিয়ে বললেন, জীবনটা বড়ই বিচিত্র, বহুত চড়াই উতরাই সহ্য করতে হয়। এত আত্মত্যাগ করেও, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েও কখনো কোনো দিনও মানুষের প্রিয় হয়ে ওঠা যায় না। বুদ্ধিমানরা কখনো সবার প্রিয় হয়ে উঠতে চায়ও না। সংসার অদ্ভুত মায়ার জিনিস। কথা বলতে গিয়েই রাধিকা মরণ কাশকেশে উঠলেন। দিনকাল একদমই ভালো যাচ্ছে না তার। মৃত্যুর ডাক এলো কিনা দোয়ারে। রাধিকা মনের কথা রেখে অনামিকাকে ফির বলতে লাগলেন, মনে রেখো, কখনো অন্যের সংসার নিজের হয় না। এই যে এত মায়া করে শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই সংসার গুছিয়ে রেখেছি, এই সংসার কখনোই তোমার নয়। আমি চাইলেও তোমার ওপর চাপিয়ে দিতে পারি না। তুমি সযত্নে তোমার সংসার সাজিয়ে নিবে। তুমি এই বাড়ির বউ, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য তুমি সাদাফের বউ। বাড়ির সবার মন রক্ষা করতে গিয়ে আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না, ওকে অশান্তিতে রেখো না। নিজের সংসার তৈরি করতে গিয়ে, নিজের স্বামীকে ভালো রাখতে গিয়ে যদি এই বাড়ি ছাড়তে হয় তবে তুমি তাই করো। কখনোই দুই নৌপায় পা রেখে চলা যায় না। তুমি যদি ভালো থাকো কিংবা থাকতে চাও, তোমাকে কেউই সহ্য করতে পারবে না। তাই সংসার পরিচালনায় নিজের বুদ্ধি, বিবেক আর স্বামীর পরামর্শই একমাত্র উপায়। মনে রাখবা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পত্নী যদি থাকে তার সনে। অনামিকা জড়ো হওয়ার বৃষ্টিতে চোখ বুঝল। এই বৃষ্টি সেই বৃষ্টির ছোঁয়া দিয়ে গেল যেন। সাদাফ এলো ধীর পায়ে। অনামিকার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ঘুমাবে না? আর কতক্ষণ এভাবে উদ্ভ্রান্তের মতো বৃষ্টি দেখবে?
অনামিকা ভীষণ ক্লান্ত গলায় জানালো, আমাকে একটু সহজ হতে শেখাবে সাদাফ? মনের কথাগুলো যেন তোমার সাথে শেয়ার করতে পারি। আমাকে একটু সংসার শেখাবে সাদাফ? তোমার সাথে যেন সংসার বাঁধতে পারি। সাদাফ চমকালো, বিজলি চমকে উঠে যেমন। সাদাফ বিচলিত গলায় জিজ্ঞেস করল, হঠাৎ? অনামিকা অশান্ত মনের আর্জি জানিয়ে বলল, আমাকে নিজের করে নাও না সাদাফ। এই হঠাৎ শব্দটা যেন আমাদের মাঝে আর না আসে। অনামিকা সাদাফের নীরবতা বুঝে পিছন ফিরে তাকায়। সাদাফ দাঁড়িয়ে আছে মোহের ন্যায়। অনামিকা খেয়াল করে সাদাফের চোখ মুখ জুড়ে মায়া মাধুরী, অচেনা মাদকতা। অনামিকা যেচে সাদাফের কাছে এগিয়ে যায় না, বরং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সাদাফের গতিবিধি লক্ষ্য করে। এই প্রথম সাদাফ অনামিকার শরীরের ভাঁজে ভাঁজে শিহরণ ছড়িয়ে দিতে এগিয়ে আসে। অনামিকার হৃদয়ে ধুকপুক করে ওঠে। অনামিকা সাদাফের প্রতিটা ছোঁয়ায় হারিয়ে যায়, স্বস্তি পায়। সাদাফ ভালোবাসায় পবিত্রতা ছড়িয়ে দেয়। এই বৃষ্টি সাক্ষী হয় সেই পবিত্রতার। গল্পের পরবর্তী অংশ সবার আগে পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।